আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিলে কাল আপিল বিভাগে আবেদন করবে রাষ্ট্রপক্ষ। সকাল 10টায় বহুল আলোচিত এই রায় বাতিলের অনুরোধ জানাবেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সে পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন। উদ্ধত পরিস্থিতিতে উচ্চ আদালত এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুফিয়ান ফারাবির রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে উত্তাল সারা দেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে সরকার। উচ্চ আদালতে যে রায়কে কেন্দ্র করে উত্তাপ ছড়িয়েছে, রোববার আপিল বিভাগের কাছে তা বাতিলের আবেদন জানাবে রাষ্ট্রপক্ষ। আপনাদেরকে বলছি যে আমাদের মূল হচ্ছে যে জাজমেন্টটা বিরুদ্ধে আমরা বলবো যে কোটাপত্র বাতিল করে যে সরকার যে সার্কুলারটা দিয়েছিল সেই সার্কুলারটা বাতিল করার হাইকোর্টের রায়টা সঠিক হয়নি, সেটাই আমরা কোর্টের কাছে আবেদন করব। এদিকে রায় ঘিরে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য আদালত পাড়ায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। কারফিউর কারণে আদালতে বিচার কাজ চলবে নতুন সময়সূচিতে। আগামীকাল শুনানি ঘিরে আজকেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, আগামীকালও নেওয়া হবে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট সহ অধস্তন আদালত আগামীকাল সকাল 10টা হতে দুপুর 1:15 পর্যন্ত খোলা থাকবে। সুফিয়ান ফারাবি, আরটিভি, ঢাকা। নাশকতা ঠেকাতে সারা দেশে চলছে কারফিউ। থাকবে রোববার সকাল 10টা পর্যন্ত। মোতায়েন করা হয়েছে সশস্ত্র বাহিনী। পথে পথে টহল ও তল্লাশি করছেন সেনা সদস্যরা। দুর্বৃত্তদের দেখলে গুলি করার নির্দেশ রয়েছে। নিয়ম ভাঙলে হতে পারে অর্থদণ্ড ও 1 বছরের জেল। তবে কারফিউতে আওতামুক্ত থাকবে হাসপাতাল, গণমাধ্যম সহ জরুরি সেবা। আরও জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। সংঘাত নাশকতা ঠেকাতে শুক্রবার মধ্যরাত থেকে সারা দেশে সেনা মোতায়েন ও কারফিউ চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেসামরিক প্রশাসনের সহায়তায় পথে পথে টহল দিচ্ছে সশস্ত্র বাহিনীর সাজোয়া যান। তল্লাশি চৌকিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে 14 দলের শীর্ষ নেতাদের বৈঠকের পর সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, কারফিউ চলবে রোববার বেলা 10টা পর্যন্ত। সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করেন। কারফিউর আওতার বাইরে থাকবে চিকিৎসা সেবা কার্যক্রম, খাবার ও খাদ্যপণ্যবাহী যানবাহন, জ্বালানি সরবরাহের যানবাহন ও কর্মী, গণমাধ্যম সহ সকল জরুরি সেবা। এ সময় সাধারণ মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে। জরুরি প্রয়োজনে বের হতে হলে ডিএমপির পাস নিতে হবে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করবে। যাত্রীদের টিকিট হবে কারফিউ পাস। নাশকতার চেষ্টা করলে দুর্বৃত্তদের দেখামাত্র গুলি করার নির্দেশ রয়েছে। আর সাধারণ কেউ কারফিউর নিয়ম ভাঙলে বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী 1 বছরের জেল কিংবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডই হতে পারে। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। এদিকে সারা দেশে চলা কারফিউতে বরিশালে দুপুর পর্যন্ত সেনাবাহিনী মাঠে না নামলেও রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা। বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট ও যানবাহন চলাচল। চট্টগ্রামে মাঠে আছে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশ। বন্ধ দোকানপাট, রিকশা ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ। থমথমে পরিস্থিতি মহানগর জুড়ে। সিলেটের মোড়ে মোড়ে সেনাবাহিনীর অবস্থান, থমথমে পুরো নগরী। এদিকে স্বাভাবিক রয়েছে খুলনার পরিবেশ। নগরীর প্রধান সড়ক জনশূন্য হলেও অলিগলির দোকানপাট খোলা। বন্ধ বড় যানবাহনের চলাচল। গাজীপুরের কালিয়াকৈরে কারফিউর জন্য বন্ধ ব্যবসা বাণিজ্য। স্বাভাবিক মানুষের চলাচল। তবে রাজশাহী, রংপুর সহ দেশ জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। আগামী রোববার ও সোমবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বিকেলে নির্বাহী আদেশে ছুটির বিষয়ে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে চলমান কারফিউ এবং সংকটকালীন পরিস্থিতিতে মানুষের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে এই ছুটি দেওয়া হয়েছে। সাধারণ ছুটির আওতায় থাকবে গার্মেন্টস ও শিল্প কারখানা। কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে তারেক রহমানের নির্দেশে রাজধানীতে জামায়াত শিবিরের ক্যাডার ও সন্ত্রাসীদের জড়ো করা হয়েছে, এমনটাই জানালেন ওবায়দুল কাদের। তিনি বলেন, জননিরাপত্তা ও জাতীয় সম্পদ রক্ষায় দেশ জুড়ে সেনাবাহিনী নামানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান ওবায়দুল কাদের। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়।
সশস্ত্র ক্যাডাররা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও সন্ত্রাসী কার্যকলাপের মধ্যে দিয়ে বিএনপি জামায়াত জনগণকে জিম্মি করতে অপতৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এইসব কথা বলেন তিনি। ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, দুষ্কৃতিকারীদের চিহ্নিত করা হয়েছে, তাদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। কোটা বিরোধী আন্দোলনের উপর ভর করে তারেক রহমানের নির্দেশে শিবির ছাত্র দলের সশস্ত্র ক্যাডার বাহিনী সারা দেশ থেকে সন্ত্রাসীদের ঢাকা সিটিতে জড়ো করা হয়েছে। গুজব থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, গুজব সৃষ্টিকারীদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধরিয়ে দিতে হবে। বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছে। আমরা আওয়ামী লীগ নেতাকর্মী এবং সাধারণ জনগণকে গুজব সৃষ্টিকারীদের শনাক্ত করে আইন প্রয়োগকারী সংস্থার হাতে সুপর্দ করার জন্য অনুরোধ করছি। এদিকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিশ্ব গণমাধ্যমে ভুল সংবাদ প্রচার করা হচ্ছে। আমাদের দেশে গত কয়েকদিনের ঘটনা প্রবাহ নিয়ে ডিস্টর্টেড নিউজ এবং রং নিউজ পাবলিশ করেছে। আমরা সমস্ত ফরেন মিডিয়াকে অনুরোধ জানাচ্ছি যাতে এই ধরনের ডিস্টর্টেড এবং রং নিউজ পাবলিশ না করে। রোববার বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের কাছে বর্তমান পরিস্থিতি তুলে ধরা হবে বলেও জানান ডক্টর হাসান মাহমুদ। দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে। বিপুল দেবরাই, আরটিভি, ঢাকা। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে কেউ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের অপচেষ্টা করলে সেই দায় আন্দোলনরত শিক্ষার্থীরা নেবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম জানান, শিক্ষার্থীরা সহিংসতা সমর্থন করে না। সরকারি কোটা ৫% নামিয়ে এনে সংসদে আইন পাশ, নিহতদের বিচার সহ সরকারের কাছে ৮ দফা দাবি জানান তারা। আইনমন্ত্রী বলেন, কোটা সংস্কারের দাবি যৌক্তিক সমাধান সম্ভব। সাদিয়া খানের রিপোর্ট। সরকারের কাছে নিজেদের দাবি পৌঁছে দিতে শুক্রবার মধ্যরাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল। তারা জানান, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে গুজব চালানোর অপচেষ্টা করা হচ্ছে। আমরা দেখছি বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জায়গায় ভুল বা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমরা কি শর্তে এই বার্তাটি স্পষ্ট করার জন্য আমরা শুধু আমাদের যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলো পৌঁছে দেওয়ার জন্য এখানে এসেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে আন্দোলনে নামে, তারা সংঘাত সহিংসতার বিরুদ্ধে। দেশের বিভিন্ন জায়গায় আসলে ভাঙচুর, জ্বালাও পোড়াও এই বিষয়গুলো হয়েছে, সহিংসতা হয়েছে। আমরা একটি জিনিস স্পষ্ট করি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি যৌক্তিক দাবিতে আন্দোলন করছে। আমাদের এই ব্যানারটিকে ব্যবহার করে কেউ যদি আসলে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করে, চেষ্টা না অপচেষ্টা করে, এবং সেটাকে কাজে লাগিয়ে আসলে জ্বালাও পোড়া, ভাঙচুর কিংবা এই সহিংসতাগুলো করে, সেটাকে আমরা কখনোই সমর্থন করি না। সে দায় তাদের। কোটা সংস্কার ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিও জানান তারা। আন্দোলনকে কেন্দ্র করে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করতে হবে। আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীদের সকল ধরনের রাজনৈতিক, আইনি বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক একাডেমিক হয়রানি না করার নিশ্চয়তা দিতে হবে। এ সময় সরকারের পক্ষে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। আইনমন্ত্রী জানান, কোটা সংস্কার সহ শিক্ষার্থীদের দাবি পর্যালোচনা করবে সরকার। কোটার যে পরিমাণের কথা তারা বলেছে সেটা তাদের আমরা দেখেছি এবং দেখে এটার একটা যৌক্তিক সমাধানে যাওয়া সম্ভব বলে আমরা মনে করি। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। 2 দফা আগুনে রাজধানীর সেতু ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। আগুন 4 তলা পর্যন্ত পৌঁছানোয় পুড়ে গেছে গুরুত্বপূর্ণ অনেক নথি। ক্ষয়ক্ষতি নিরূপণে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, জানিয়েছেন সেতু সচিব। দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে মেট্রো রেলের কয়েকটি স্টেশন ক্ষতিগ্রস্ত করেছে বলেও জানিয়েছেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব আমিনুল্লাহ নুরি। তবে হামলার শিকার বিআরটি এর ভবনের ডেটা সুরক্ষায় সেন্টার সুরক্ষিত আছে বলে জানিয়েছেন বিআরটি এর চেয়ারম্যান। বিস্তারিত ইকবাল অনেকের রিপোর্টে।
কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনের এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ বাধে আন্দোলনকারীদের। এরপর সারা দেশে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। এতে আহত ও নিহতের মতো ঘটনা ঘটে। আন্দোলনের নামে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় দুষ্কৃতিকারীরা আগুন দেয় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মহাখালী প্রান্তের টোল প্লাজায়। দায়িত্বে থাকা ব্যক্তিরা জানান, আগুন দেয়া ব্যক্তিরা কেউ ছাত্র নয়। অনেক শিক্ষার্থী মনে হচ্ছে না, তাই অন্য লোকের দ্বারা এরকম হয়েছে দেখা যাচ্ছিল। শিক্ষার্থীর লোক তেমন একটা দেখা যায়নি। ওই দিন বিকেলে মহাখালীর সেতু ভবনের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। ঠিক সন্ধ্যার আগেই সেতু ভবনের প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতিকারীরা। ভবনের সামনে থাকা গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। সেতু ভবনের মূল অংশেও আগুন দেয় তারা। সামনে থাকা একটি ব্যাংকের বুথ ভাঙচুর করে নগদ অর্থও লুট করে নিয়ে যায় তারা। কিছু লোক বাইর করে নিয়ে যাচ্ছে মালামাল, আবার অনেকেই মনে হয় যে আমাদের কিছু বলবো যে আমরা সেতু ভবনের লোক বা এরকম বলার মতো কোনো কায়দা নেই। শনিবার দুপুরে ভবন পরিদর্শন করেন সেতু বিভাগের সিনিয়র সচিব মঞ্জুর হোসেন। তিনি জানান, দুষ্কৃতিকারীদের আগুনে অন্তত ৫৫টি যানবাহন পুড়ে গেছে। ভবনের সামনেও ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি নিরূপণে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য ৭ সদস্যের একটি কমিটি করা হয়েছে এবং তারা কিন্তু কাজ করে যাচ্ছে বলতে যে যখন পুরোপুরি এটা হিসাব নিকাশ করা যাবে, যে সবাই যখন বিভিন্ন স্তরে ঢুকতে পারবে, তখন হয়তো এটা ক্ষয়ক্ষতি নিরূপণ করা যাবে। দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে মেট্রো রেলের কয়েকটি স্টেশন ক্ষতিগ্রস্ত করেছে বলে জানিয়েছেন সড়ক মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব আমিনুল্লাহ নুরি। এমডি ওখানে কিন্তু কাজ করছে, তার টিম আসছে, আমার ফিডব্যাক দেওয়ার পর আমরা কিন্তু কি বলতে পারবো। অন্যদিকে হামলা চালানো হয় বিআরটিএ ভবনেও। হামলার শিকার ডেটা সেন্টারের ডেটা সুরক্ষিত আছে বলেও জানিয়েছেন বিআরটিএর চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল। অগ্নিকাণ্ডের ফলে তারা চেষ্টা করেছে আমাদের এই ক্ষতি করার জন্য বিভিন্ন ফ্লোরে আগুন দিয়ে। ডেটা সেন্টারের ক্ষতি হয়নি কোনো, আমরা ডেটা সেন্টার এখনো সুরক্ষিত আছে। এ হামলার ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানানো হয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে। ইকবাল অনিক, RTV, ঢাকা। 2 দিন ধরে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করা যাচ্ছে না, স্থবির হয়ে পড়েছে মোবাইল ব্যাংকিংও। এতে বাজার ও চিকিৎসা নিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মানুষকে। দ্রুত সময়ের মধ্যে ইন্টারনেট সেবা চালু করে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গ্রাহকেরা। মাহিন আরাফাতের সহায়তায় বিস্তারিত থাকছে সেলিম মালিকের রিপোর্টে। ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের দেয়া আগুনে পড়ে গেছে রাজধানীর মহাখালীতে স্থাপিত ডাটা সেন্টার। এতে বিঘ্নিত হচ্ছে ইন্টারনেট পরিষেবা। মোবাইল অপারেটরগুলো বলছে, সরকারি নির্দেশে তারা 4G নেটওয়ার্ক সেবা আপাতত স্থগিত রেখেছে। আর এই 2 কারণে মূলত সারা দেশে ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে, যার কারণে চরম ভোগান্তিতে পড়েছে সেবা গ্রহণকারী প্রতিষ্ঠান ও গ্রাহকরা। রাজধানী ঘুরে দেখা যায়, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে এটিএম বুথ থেকে টাকা উত্তোলনে হিমশিম খাচ্ছে মানুষ। টাকা মিলছে না অধিকাংশ বুথে। বুথের থেকে টাকা ওঠামো, ওনারা বলতেছে নেট নাই। তো বলছি যে নেট কখন আসবে, আমার তো ইমার্জেন্সি টাকার দরকার। ওনারা বলছে কখন আসবে এটা আমরা বলতে পারবো না। এটিএম বুথ নিরাপত্তায় দায়িত্বরতরা জানিয়েছেন, বুথে ইন্টারনেটের পাশাপাশি টাকা না থাকায় ফিরে যাচ্ছে গ্রাহক। নেটের কারণে তো টাকা তুলতে পারতেছে না মানুষ। যেগুলো তো কোনো বুথের মধ্যে টাকা আছে সেটা তুলতে পারে না নেটের কারণে। যে 2-1 আসতেছে তাকে তো বলা হচ্ছে, তারা চলে যাচ্ছে। হ্যাঁ, নেট আসলে আবার কার্যক্রম শুরু হবে। এদিকে মোবাইল ব্যাংকিং সেবা প্রায় পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। বন্ধ রয়েছে অধিকাংশ সেবা দানকারী দোকান। এতে নগদ টাকার সংকটে পড়েছেন অনেক গ্রাহক। বিকাশ, নগদের সব ধরনের সার্ভিস বন্ধ আছে, সব ধরনের টাকা পয়সা কোথাও থেকে তুলতে পারছি না। এখন সাধারণ মানুষের তো চলতে হবে, সাধারণ মানুষ তো আর এটার বাহিরে না। নগদ টাকা তো সবসময় হাতে থাকে না, ওভারঅল এখন মাসের শেষের দিকে, তো সেক্ষেত্রে এখন ধার কর্য করা ছাড়া তো কোনো উপায় দেখছি না। সংবাদ আদান প্রদান ও তথ্য যাচাইয়ের কাজ ব্যাহত হওয়ায় দ্রুত ইন্টারনেট পরিষেবা চালুর দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ। এদিকে রাজধানীর তেজগাঁওয়ের ডাক অফিসে পরিদর্শনে এসে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জানিয়েছেন, পুড়ে যাওয়া ডাটা সেন্টার ফের চালু করার ব্যবস্থা করা হচ্ছে। কিছুটা ধৈর্যের সাথে আমি সবাইকে অপেক্ষা করার জন্য বলবো। যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি যে আমাদের মোবাইলের 4G নেটওয়ার্কটা যাতে আর কি চালু করা যায়, ইন্টারনেটটা যাতে চালু করা যায়। সেলিম মালিক, RTV, ঢাকা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব ফ্লাইট চলমান রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক ও বিমান পর্যটন মন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান। সকালে বিমানবন্দরের সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বিদেশ থেকে আগত যাত্রীদের হাজি ক্যাম্প ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের রেস্ট হাউসে থাকা খাওয়া সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে কোনো এয়ারলাইন্স টিকিটের দাম বাড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বিমান ও পর্যটন মন্ত্রী। কোটা সংস্কারের যৌক্তিক দাবি দমনে আওয়ামী লীগ সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি বলেন, নিপীড়ন চালিয়ে সরকার নিজেদের শেষ রক্ষা করতে পারবে না। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুকে আটকের নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল। দর্শক, চলমান পরিস্থিতি নিয়ে এই সাংবাদিকদের ব্রিফ করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পুলিশ নয়, এর আগে মানে এই কারফিউর আগে যখন মানে এই দেশের জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদের উপর আক্রমণ করেছে। আমাদের নেতা কর্মীদের বাড়িঘর অ্যাটাক করেছে, আমাদের আওয়ামী লীগের অফিস পুড়িয়ে দিয়েছে। উদ্দেশ্য একটাই, এদেশের সরকারকে তারা বানচাল করে মানে তাদের সেই মানে পাকিস্তান মার্কা সরকার কিংবা মানে যারা নাকি স্বাধীনতা বিরোধী সরকার, তারা একটা করবার জন্য একটা চেষ্টা করে যাচ্ছে। আমরা এই দেশের জনগণ যখন ঘুরে দাঁড়াচ্ছে, সেই জনগণের উপর তারা আক্রমণ করছে। ইতিমধ্যে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। সেই জন্যই আমরা অনন্য উপায় হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমে আমরা সন্দেহ আইন জারি করেছি। সন্দেহ আইন জারি করে আমাদের উদ্দেশ্য হলো এইটা, আমরা স্বাভাবিক পরিস্থিতিতে দেশটাকে নিয়ে আসার জন্য। আমাদের যত ধ্বংস হয়েছে সেগুলি যাতে এর মধ্যে আমরা রিপেয়ার করতে পারি এবং যারা জনজীবনের দুর্ভোগ সৃষ্টি করেছে তাদেরকে আমরা চিহ্নিত করে তাদের আইনের সম্মুখে নিতে পারি। সেই জন্যই আমরা এই সন্দেহ আইন আমরা জারি করেছি। এতে জনগণের দুর্ভোগ হবে, জনগণের দুর্ভোগ হলেও আমরা মনে করি যে আমরা এই জনগণের এই সমস্ত কর্মকাণ্ডের থেকে, এই সন্ত্রাসী অ্যাক্টিভিটিসদের থেকে আমরা জনগণকে মুক্ত করতে পারবো ইনশাল্লাহ। আপনাদের মাধ্যমে আমি এইটুকুকে আহ্বান করবো, তাদের কষ্ট হলেও যেন তারা একটুখানি আমাদেরকে সহযোগিতা করে, আমাদের মানে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে। আইন শৃঙ্খলা বাহিনী জনগণের পাশে থেকে এই সমস্ত চিহ্নিত মানে দেশের শত্রুকে আমরা আইনের মোকাবেলা করব এবং তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা সেই জন্য বদ্ধপরিকর। আমরা আপনাদের মাধ্যমে এটাই জানাতে চাই, ধ্বংস অনেক করেছে, আমাদের মানে গর্বের স্বপ্নের বিষয়গুলিও তারা হাত দিয়েছে। শুধু সেইখানে নয়, তারা আমাদের থানার পর থানা মানে আক্রমণ করে যাচ্ছে। আপনারা যাচ্ছেন আমাদের যাত্রাবাড়িতে, সেইখানে সাতক্ষীরার মতন সেই জায়গায় একটা তাণ্ডব করে, সেইখানেও তারা একটা মানে একটা এলাকা একটা তারা ওইখানে মানে তাদের আস্তানা গড়ে তুলেছে এবং সেইখানে তারা যত ধরনের অপপ্রচার সেখান থেকে করছে। আমরা সেইগুলো সবগুলোকে মাথায় নিয়ে আমাদের নিরাপত্তা বাহিনী সবাই মিলে আমরা এগুলোকে আমরা আবারও মানে এইগুলোকে নিষ্ক্রিয় করে আবার স্বাভাবিক জীবনযাত্রা ফেরানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। দর্শক, এতক্ষণ শুনছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং। রাতে সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ একটায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।